নমস্কার। সেই জীবনের গল্পকথা। গল্পকথা মানেই জীবনের নানা রং, নানা রস এবং আমাদের রামধনুর কতগুলি রংকে আমরা রাঙিয়ে নিই আমাদের জীবনে। তেমনি আমরা যখন দেখি ময়ূর পেখম মেলে, তখনও কিন্তু নানা রঙে ফুটে ওঠে। তেমনি আমাদের জীবনে অনেকগুলি রং রয়েছে। আমরা কখনো ছোট্ট বাচ্চা হিসেবে জন্মে এই ভূমিষ্ঠ হয়েই কিন্তু তার রূপরেখা শুধু পাল্টাতে থাকে। আমরা এই অনুষ্ঠানে প্রত্যেক রবিবার ঠিক এই সময়ে আমরা কিন্তু বিশেষ ব্যক্তিত্বের পরিচয় পাই। আমরা তাকে অনুভব করি, তার থেকে আমরা জীবনের কিছু দর্শন শিখে নিই, তাই না? আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি এমনই একজন ব্যক্তিত্ব, যাকে মানুষ হিসেবে প্রথম আমি পরিচয় করাবো, তারপর তার নানা পরিচয় রয়েছে। উনি হলেন ডক্টর রাজদীপ রয় এবং শিলচরের উনি এমপি এবং ত্রিপুরা রাজ্যে প্রভারী। এটা হলো ওনার রাজনৈতিক পরিচয়। কিন্তু উনাকে আমি যতটুক অনুভব করেছি, অত্যন্ত একজন গুণী মানুষ, একজন ডাক্তার, অরিজিনাল যিনি ডাক্তার। তাই আর দেরি না করে ওনার সঙ্গে পরিচয় পর্ব চাই। নমস্কার। আপনার শ্রোতাবৃন্দদের সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আমি না আমাদের এই অনুষ্ঠানটা কি না ছোটবেলা থেকে আমরা একটু শুনি, কারণ এই অনুষ্ঠান মালাটাই হলো যে আপনাকে দেখে আমাদের যারা এখনকার ছেলেমেয়েরা আছে তারাও জীবনটাকে বুঝবে, জানবে যে আজকে আপনি ত্রিপুরার প্রভারী এবং শিলচরে এমপি। কোথাও ভুল বলিনি তো আমি? মানে শিলচরের এক্স এমপি ছিলাম, এখন তো আর আমি এমপি নয়, আচ্ছা আগের এমপি। আচ্ছা, কিন্তু আপনার মূল পরিচয়টা আমি শিলচরে যেটা দেখেছি, একজন ডাক্তার হিসেবে আপনি খুব জনপ্রিয়। সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। আপনার জন্মের সময়টা জানবো, আপনার বাবা মায়ের পরিচয়। আমার বাবা স্বর্গীয় বিমলাংশু রায় 2009-এ উনি গত হয়েছেন। ওনাদের মূল বাড়ি সিলেট জেলাতে ছিল, তৎকালীন ভারতবর্ষ, আজকের দিনের বাংলাদেশে। এবং আমার মার নাম হচ্ছে শ্রীমতী বাণী রয়। উনি আছেন, পিতৃদেব 2009-এ মারা গেছেন এবং এই দুইজনের আমি প্রথম সন্তান। 1970 ইংরেজির সেপ্টেম্বর মাসে জন্ম হয়েছিল এবং সেই পরিবারের পরিচয় দিতে গেলে বলতে হবে আমার ঠাকুরদা লেট শশীভূষণ রায়। উনি একজন খুব নামডাক থাকা একজন উকিলবাবু ছিলেন, সিলেট কোর্টে প্র্যাকটিস করতেন। সঙ্গে সঙ্গে সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ধরনের স্কুল আর কলেজ উনি সিলেটের ডিস্ট্রিক্টে পুরো তৎকালীন বাংলাদেশে ঘুরে বেরিয়ে স্কুলগুলো করেছেন। প্লাস আস্তে আস্তে যেরকম হয়, তৎকালীন পুরো ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম চলছিল, সেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েন ঠাকুরদা এবং প্রায় 40 মাস মতন এরকম ছিল যে উনি জেলে ছিলেন। জোরহাট জেল থেকে আরম্ভ করে সিলেটের জেলে উনি বন্দী ছিলেন। 1930 ইংরেজিতে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট যেটা হয়েছে, 1942-এ কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন হয়েছে। এছাড়াও অনেক মাসের পর মাস উনি গৃহবন্দী ছিলেন। ব্রিটিশ সরকার উনার সনদ রদ্দ করে দিয়েছিল, উনাকে যাতে প্র্যাকটিস করতে না পারেন সেটার একটা ব্যবস্থা নিয়েছিল। যাই হোক, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আমার ঠাকুমাও জড়িত ছিলেন। ঠাকুরদার নাম ছিল স্বর্গীয় শশীভূষণ রায়। ঠাকুরমাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আজীবন পরবর্তীকালে পেনশনও পেয়েছেন এবং ঠাকুমাও তৎকালীন কংগ্রেসের, সিলেটের কংগ্রেসের মহিলা মোর্চার সঙ্গে জড়িত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন দায়িত্বে ছিলেন। মৃণালিনী রয়, স্বর্গীয় মৃণালিনী রয়। তো আমার পরিবার 1947-48 ইংরেজির পরে বাংলাদেশ সিলেট থেকে চলে আসে এবং আসামের দক্ষিণ প্রান্তে শিলচর শহর আছে, আপনারা জানেন। শিলচর শহরে তাদের সেটেলমেন্ট হয়েছে এবং আমার স্বর্গীয় বাবা ওকালতি পাশ করে, গুয়াহাটির থেকে ওকালতি পাশ করে শিলচরে আর্লি 60s থেকে উনি প্র্যাকটিস আরম্ভ করেন। মানে আপনি একজন উকিলের ছেলে। উকিল ছেলে একদম। আমি যতটুকু জেনেছি শিলচরের খুব জনপ্রিয় উকিল ছিলেন ওনার বাবা। তা আপনি এই যে ছোটবেলাটা আপনি কিরকম কাটিয়েছেন?
মানে আপনি কি মানে এই যে পড়াশোনা বেড়ে ওঠা কয় ভাই বোন ছিল আপনার? আমরা ৩ ভাই, আমি সবথেকে বড়। আজকের দিনে আমার মেজো ভাই, ও পুনাতে থাকে, ও ইঞ্জিনিয়ার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ওর নাম জয়দীপ রয়। ওর বিয়ে হয়েছে ২০০৩-এ ৪-এ, এবং এর এক ছেলে আছে, বড় হয়েছে। আমার ৩ নম্বর ভাইও উকিল। ৩ নম্বর ভাই শ্রী শুভদীপ রায়। ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস ত্রিপুরার দায়িত্বও বোধহয় আছে। ত্রিপুরা এবং আসামের দায়িত্বে আছে সিস্টেমিক কাউন্সিল। এবং তার পরিবার, তার স্ত্রী এবং ২ ছেলেকে নিয়ে সে নয়ডাতে থাকে। ছেলেরা এখনো ২ ছেলে এখনো ছোট আছে, স্কুলে যায়। তো এই হচ্ছে মূলতভাবে আমার ছোটবেলা। খুব ভালো কেটেছে ইন দ্য সেন্স পড়াশোনার সময় কিরকম ছিলেন আপনি? পড়াশোনাতে আমরা তো ৩ ভাই এক স্কুলে পড়েছি। আ একদম আ যা বলবো, মায়ের লালন-পালনে বড় হয়েছি। বাবা ব্যস্ত ছিলেন। মা খুব শাসন করতেন? না, না, একদম কোনো শাসন। আপনারা সবাই ভালো ছিলেন? আমরা আমি দুষ্টু কম ছিলাম, কিন্তু মারকুটে ছিলাম। ছোটবেলায় খুব মারামারি করেছি বন্ধু-বান্ধবদের সঙ্গে, এবং খুব খেলাধুলাতে আমার ইন্টারেস্ট ছিল, বিশেষ করে ক্রিকেট, ফুটবল। শেষ পর্যন্ত আমি যে স্কুলে পড়েছি তার স্কুল ক্যাপ্টেইনও, মানে স্পোর্টস ক্যাপ্টেইনও হয়েছি। তো ওইদিকে দেখতে গেলে আমি মানে পড়াশোনার থেকে বেশি খেলাধুলাতে বেশি ছিল, মন বেশি ছিল, চর্চা বেশি ছিল। যথাযথ সাথে মেডিকেল পাওয়া তো চারটিখানি কথা না। না, আমার মানে অ্যাকচুয়ালি একটা সময় আমার খেলোয়াড় হব বলে, আসামকে রিপ্রেজেন্ট করব, ঐরকম একটা প্ল্যান নিয়ে, হ্যাঁ, ঐরকম একটা স্বপ্ন আমার ক্লাস 5, 6, 7 থেকে ছিল। কিন্তু বাই দ্য টাইম আমি ক্লাস 8, 9 এ উঠেছি, তখন মানে কোচিং এর ব্যবস্থা, আ মানে হাই ক্লাস ট্রেনিং এর এরকম সুযোগ সুবিধা শিলচরে না থাকা, আমার আস্তে, আস্তে মনের মধ্যে একটা চিন্তা আ চর্চা হলো যে ভালো করে জীবনে থাকতে হলে পড়াশোনা করে একটা কেরিয়ার বানাতে। খেলাধুলাতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, সাইড ইন্টারেস্ট ঠিক আছে, প্যাশন হিসাবে ঠিক আছে। তো শেষ পর্যন্ত ওই মেডিকেল পড়বো বলে ক্লাস 8, 9 এ যখন ঠিক করেছি, আস্তে, আস্তে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির দিকে মন দিয়ে পরীক্ষার এন্ট্রান্স এ বরাবর কি স্টুডেন্ট ভালো ছিলেন না 8 থেকে পড়াশোনার দিকে ঝুঁকে? আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটাই। আমি একদম মিডিওকার স্টুডেন্ট ছিলাম। খুব যে ক্লাসে ফার্স্ট হতাম এরকম কোনোদিনই ছিল না। এবং আমার অ্যাকচুয়ালি যত আমি ক্লাসে উপরে উঠেছি, মানে ম্যাচিউরিটি হয়েছে, আমার রেজাল্ট ভালো হওয়া আরম্ভ হয়েছে। ব্যক্তিগতভাবে এটা আমি বলতে পারি, ছোটবেলায় যে একদম ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয় ছিলাম, সেদিন ছিলাম না। আপনার এখান থেকে একটা মেসেজ আমি দেব। আমাদের যারা এই বয়সের ছেলেমেয়েরা এই অনুষ্ঠানটা দেখছে, পড়াশোনাটা আমরা ঠিক সময়ে যদি আমরা ধরে ফেলি, দেখবেন দাদা বলছিলেন ক্লাস 8 থেকে তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা ঠিক আমরা পৌঁছে যেতে পারি তো। আমাদের স্বপ্ন পূরণ। তারপর দাদা মানে এই 9, 10, 11, 12 এর আমি আ 11, 12 আমি স্কুল পড়েছি শিলচরে হলি ক্রস স্কুল, যেটা একটা খ্রিস্টান মিশনারিদের স্কুল ছিল, ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। মেট্রিক পাস করার পর মেট্রিকের রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। হওয়ার পরে আমি জিসি কলেজে সায়েন্সে এডমিশন পাই, এবং সায়েন্সে এডমিশন পেয়ে অ্যা তখন আমি 11, 12 পুরোপুরিভাবেই আমি পড়াশোনাতে নজর দিয়েছি। খেলতামও, খেলাধুলা করতাম। ডিভিশন লিগ মনোযোগটা পড়াশোনায় 100%। হ্যাঁ, ওইদিকে একটু ইয়েটা বেশি ছিল। ওই আমাদের ব্যাচ 1989 এ মেডিকেল কলেজে আসাম, আমরা যারা এমবিবিএস এ ঢুকেছি, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম যারা এন্ট্রান্স দিয়ে মেডিকেল কলেজে ঢুকে প্রথম ইন্টারেস্ট শুরু হয়। ফার্স্ট। হ্যাঁ, তো 89 এ মেডিকেল কলেজে যারা 12 পাস করেছে সায়েন্সে, তো আমরা ভালো রেজাল্ট করেছি বলে আমরা এন্ট্রান্সটাও ভালো করে করতে পেরেছি, এবং পুরো আসামে আমরা প্রায় ১০০ প্রায় ২-২৫০ স্টুডেন্ট আমরা চান্স পেয়েছি। তো আমি শিলচর মেডিকেল কলেজ থেকে মেডিকেল 89 এ ঢুকেছি। 94 এ আমি পাস করেছি ৪.৫ বছরের মধ্যে। পাস করার পর ইন্টার্নশিপ করেছি, হাউস জব করেছি। সেরকম দেখতে গেলে আমি ইএনটিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ১ম এ। আচ্ছা। করে তারপরে আমার ইএনটি খুব একটা ভালো লাগছিল না বলে আমি আবার সেকেন্ড টাইম এন্ট্রান্সে বসেছি। বসে তারপরে আমার অর্থোপেডিক্স পড়ার ইচ্ছা ছিল ১ম থেকে। আমি ক্লাস 8, 9 এ ডিসাইড করেছি যে আমি ডাক্তার হব। আর ডাক্তারিতে যখন ঢুকেছি তখন উইদিন আ ইয়ার আমি ঠিক করেছি যে আমি অর্থোপেডিক্স পড়ব। কারণ অর্থোপেডিক্সের লাইফটা আমার, মানে শিলচর শহরে ২-৩ জন অর্থোপেডিক্স সার্জন ছিলেন। তাদের দ্বারা আমি খুব বেশি ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলাম মেডিকেল কলেজে। দুজনেই আমাকে খুব ভালোবাসতেন। উনাদের সাবজেক্টে যাওয়ার জন্য আমাকে প্রায়ই উৎসাহ দিতে। তো আমি
কাজের পরে পড়াশোনা শেষ হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলে আমি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে চলে যেতাম পেশেন্ট দেখতে। এমনি নেশা ছিল, ওই নেশা। তখন আমার এমবিবিএসও পাস করিনি, কিন্তু আমি এমএস এর প্ল্যানিং আরম্ভ করে দিয়েছিলাম। তো যাই হোক, প্রথমে পাইনি বলে আমি এন্ট্রি করেছি। 2 বছর কাজ শেষ করে আবার এন্ট্রেন্স দিয়ে আরেকবার আমি এমএস এন্ট্রেন্স দিয়ে ওইখানেও পেয়েছি। আসামে তখন জেনারেল ক্যাটাগরিতে 2টো সিট ছিল, একটা গুয়াহাটিতে, শিলচরে ছিল না, একটা গুয়াহাটিতে, একটা ডিব্রুগড়। তো আমি ডিব্রুগড়ে 3 বছর থেকে এমএস করেছি। করে আমার জীবনযাত্রাতে ওই সময় আরেকটা টার্নে যে আমি আসাম ছেড়ে আমি দিল্লি চলে গেছিলাম। আমি দিল্লিতে অ্যাপোলো হসপিটালে ইন্টারভিউ দিয়ে ওইখানে প্রায় 5.5-6 বছর মতন আমি কাজ করেছেন। অ্যাপোলো এটা আমি ভীষণ, আমার যারা সিনিয়ররা ছিলেন তারা অনেকেই পদ্মশ্রী এবং মানে প্রাইম মিনিস্টারের অর্থোপেডিশিয়ান, নাহলে প্রেসিডেন্টের অর্থোপেডিশিয়ান। আর দিল্লিতে তখন যেরকম হয় আর কি, বড় বড় লোকরা যারা মানে রাজনীতিকভাবে কিংবা আদারওয়াইজ অলসো তারা আসতেন পেশেন্ট হিসাবেও। আমি অনেক প্রাইম মিনিস্টারদেরকে দেখা, প্লাস অপারেশন করা, এক্স প্রাইম মিনিস্টারের উপরে অপারেশন করা, এগুলো আমরা মানে অভিজ্ঞতা ওই সময় হয়েছে। এবং তারপরে আমি লাস্ট আমার এমসিএইচ আমি ইউকেতে গিয়ে করেছি। আমি বিদেশ চলে গেছিলাম 1 বছর, সেখানে এমসিএইচ করে আবার ভারতবর্ষে ফিরেছি। এই হচ্ছে আমার মানে আমরা মূল কথা বলতেই পারি যে আমাদের লক্ষ্য এবং আমাদের যদি টার্গেট থাকে যে আমরা এইভাবে নিজেকে তৈরি করবো, এটা করা যায়। দাদা, একটু দুষ্টুমির কথা শুনবো। একটা সিরিয়াস অধ্যায় আমরা শুনলাম একজন ডাক্তার কিভাবে তৈরি হয়েছে। এই যে 12 থেকে কলেজ, মেডিকেল কলেজে পড়াশোনা, আমরা যেটা ধরুন আমার বোন ভাইরা অনেকেই ডাক্তার আছে, দুষ্টুমিটাও কিন্তু তুঙ্গে থাকে আমরা যতটুকু জানি। তো এই যে 12 এর ক্লাস থেকে কলেজ পর্যন্ত যেটা থাকে মেয়েদের পেছনে লাগা, হ্যাঁ, গান বাজনা করা, রেগিং করা, অনেক দুষ্টুমি থাকে। এগুলির সঙ্গে আপনি জড়িত ছিলেন না ঠান্ডা ছিলেন? না, জড়িত ছিলাম, কিন্তু আমাদের দুষ্টুমিটা তখন ঠিক অন্যরকম ছিল। মেয়েদের পেছনে লাগালাগি আমি ব্যক্তিগতভাবে খুব বেশি করিনি। রেগিংও আমি খুব বেশি করিনি, কারণ আমি স্কুল লেভেল থেকে, আমি ক্লাস 7-8 থেকে স্কুলের লিডার হয়ে গেছিলাম। মানে আমার বন্ধু-বান্ধবদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা ছিল। কারণ 7-8 থাকতেই কি হয়েছিল, আমাদের স্কুলের, যদিও এটা খ্রিশ্চান মিশনারি স্কুল ছিল, এই স্কুলে একসময় একটা আন্দোলন হয়েছিল। আর এই আন্দোলনটাকে লিড করার সৌভাগ্য আমার হয়েছিল। এবং আমি তাদেরকে প্রায় 1,500 ছেলেকে নিয়ে আমি ডিসির অফিসে মার্চ করেছিলাম। ওটার থেকেই মানে কি হয়েছিল যে স্কুলের বিরুদ্ধে আন্দোলন, কলেজে গিয়ে একটু আন্দোলন, মেডিকেল কলেজে যাওয়ার পরে ছাত্রনেতা, এইগুলো আমি করেছি। আচ্ছা, একটা ছাত্র নেতা, ইয়ং বয়স, দেখতে খুব সুপুরুষ, তখন তো একদম সুন্দর ছেলেই ছিলেন, আরো সুন্দর ছিলেন। কিন্তু তখন কি আপনার এরকম মনে হয়নি যে কাউকে একটু মানে প্রপোজ করা, একটু গান করা, একটু নিজে হিরো হওয়া? মানে মানে লিডাররা তো আরো বেশি করে, কিন্তু বুদ্ধিতে করে, কৌশলে করে। সেরকম কি প্রবণতা ছিল না খুব শান্ত না, ছিল? না, সেরকম কোনো প্রবণতা ছিল না। আমার মেয়েদের সঙ্গে ইন্টারেকশন খুব ভালো ছিল। বাড়িতে অনেকগুলো বোন ছিল আচ্ছা। এবং আমার বোনরাও বোনের বন্ধু-বান্ধব রাস্তার সময় একটা ওদের সঙ্গে একটা উঠা-বসা ছিল। স্কুলেও আমাদের যারা ক্লাসমেটরা ছিল ওদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। লাগালাগি আমি মেয়েদের সঙ্গে একদমই করিনি। হ্যাঁ, অবভিয়াসলি আমার বিয়ে যেটা হয়েছে সেটা লাভ ম্যারেজ বলতে পারেন। মেডিকেল কলেজে গিয়ে আমার একজনের সঙ্গে সম্পর্ক হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল অনেক বছর। তারপরে আমরা চিন্তা চর্চা করে পরিবারের সঙ্গে কথা বলে, 2 পরিবারের, আমার স্ত্রীও ডাক্তার এখন। আচ্ছা। প্রায় শিবিরে প্র্যাকটিস করে? না, উনি কলকাতায় থাকেন। আসা যাওয়া, আগে শিলচরে এমবিবিএস করেছেন, এমএসও শিলচরে অপথলমোলজিতে করেছেন এমএস। এটা কিন্তু আমাদের একটা পরিচয় ভালো পেয়ে গেছি। গল্পটা একটা খোঁচাতে ইয়ে করে। কারণ এই যে আপনি আজকে একটা ভারী জায়গাতে আছেন, ত্রিপুরার প্রভারী এবং এমপি ছিলেন। এরই মাঝে যে বন্ধুটা ছিল সেটাও ডাক্তার ছিল। তো আপনার এই বন্ধু হয়ে গেল একদিন জীবন সাথী। এই যে চলার পথটা, যে এই যে পারস্পরিক একটা সম্পর্ক বা আপনার সেপারেট কাজ, ডাক্তারি পরেও তো একটা সেপারেট মানে দুটো লাইন সেপারেট। এটাকে কিভাবে আপনার জীবনসাথী নিচ্ছে? দেখেন, আমি তো ওকে চীনা পরিচয় আমার 1989 থেকেই হয়েছে। আমরা বিয়ে করেছি 2001-এ এবং রাজনীতির
থেকে আমার কোনো চাহিদাও ছিল না। আর আমার স্বর্গীয় পিতৃদেব আমরা ৩ ভাইকে রাজনীতিতে আসার জন্য কোনোদিন কোনো এনকারেজও পিতা জীবিত থাকা অবস্থায় বিমলবাবু আমাদেরকে কোনোদিন রাজনীতিতে আসতে কোনো উৎসাহ দেননি। ২০০৯ উনি মারা যাওয়ার পর আমাদের উপরে প্রেশার এসেছিল যে বাড়িতে ৩ ভাইয়ের মধ্যে এবার ৩ ভাই আমরা এস্টাবলিশড হয়ে গেছিলাম। আর সেই সময় আমার ২ মেয়ের জন্মও হয়ে গেছিল। তো obviously it was a family decision. ৩ ভাই, মা এখনো জীবিত আছেন। আর মা মানে আমাদের মা আমাদের জীবনে খুব একটা সক্রিয় ভূমিকা নেন in terms of decision making. আমার স্ত্রী she is a very sensible lady এবং আমি ভাগ্যবান যে এরকম একজন জীবনসাথী পেয়েছি যে আমার আশা, আকাঙ্ক্ষা, আমার passion about politics and public service টাকে বুঝতে পেরেছে। এবং আমি তখন কলকাতায় দিল্লিতে তারপরে কলকাতাতে এসে সেটেল করেছি। তো আমার ২ মেয়েকে বড় করার পেছনে স্ত্রীর মানে হাতই বলতে লাগবে যে 100% ও একা বড় করেছে। এক মেয়ে তো আপনার ল করছে। এক মেয়ে লন্ডনে ল করছে আর ছোট মেয়ে ক্লাস 11 এ পড়ছে। আর স্ত্রী অপথলমিক সার্জন। ও তো এখন তো দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। কারণ কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করে ফ্যাকাল্টি হিসাবে যায় এবং পরিবারের দিকেও মানে দিয়ে ইন্টারেস্ট দিয়ে পরিবারকেও লালন-পালন যেরকমভাবে করতে লাগে। আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ফার অ্যাজ পলিটিক্স ইজ কনসার্নড ও এটাতে আমাকে পুরোপুরি ছুট দিয়েছে এবং ওর সাহায্য সহযোগিতা যদি না পেতাম তো ২ মেয়েকে আমি শিলচরে কিংবা আসামে ঘুরে বেড়াচ্ছি। আমার স্ত্রী আর বাচ্চারা কলকাতায়। তো এটা সম্ভব হতো না যদি স্ত্রীর সাহায্য সহযোগিতা আমি পেতাম। তো বিয়ের প্রায় আজকে ২৪ বছর হয়ে গেছে। মোটামুটি হ্যাঁ, চলছে সংসার। তাহলে আমাদের যে পরম্পরা কথাটা আবারও মানে স্বীকার করতে হয় যে একজন পুরুষ তখনই সার্থক হয় যখন তার জীবনসাথীটা তার একদম উপযুক্ত হয় নিশ্চয়ই। হ্যাঁ? মানে আপনার স্ত্রীর দ্বারাই আপনি উন্নতির পথে আরো এগিয়ে গেছেন। আচ্ছা, আমরা না একটা ছোট্ট বিরতি নেব। বিরতির আগে আপনার এই লম্বা জীবনের অ্যা মানে এই অধ্যায়টা রেখে আপনার ইয়ং জেনারেশন যারা রয়েছে তাদেরকে একটা ছোট্ট মেসেজ দিন আপনি। কি করা উচিত? কিভাবে থাকা উচিত? এবং জীবনকে কিভাবে দেখা উচিত? দেখেন জীবনটাকে যে আমি আপনার ১ম প্রশ্নটাকে আগে নিচ্ছি। জীবনটাকে আপনারা সিম্পলিফাইড ওয়েতে দেখবেন। গো গেটার হতে গেলেও আপনারা একটা চিন্তা সবসময় রাখবেন যে শর্টকাট করে সাকসেস পাওয়া যাবে না। অ্যান্ড যদি মনে করেন শর্টকাটে সাকসেস পাবেন, ধরুন পরীক্ষায় নকল করে পরীক্ষা পাস করে গেল। এটা শর্ট লিভড সাকসেস হলে। কাজেই আপনি যদি কষ্ট করে সাকসেস পান, ইফ ইউ গো দ্য রং ওয়ে, দ্য লং ওয়ে টু সাকসেস দেখবেন এই সাকসেস উইল বি মোর টেস্টি, মোর সুইট অ্যান্ড ইট উইল বি লং লাস্টিং। এই মেসেজটা আমি আপনাদের যারা ইয়াং শ্রোতারা আছে, যারা এখনো ক্যারিয়ার বানায়নি তাদেরকে এটা বলবো। দের ইজ নো শর্টকাট টু সাকসেস। আরেকটি প্রশ্ন করব যেহেতু আমরা এই মানে এই অধ্যায় থেকে বেরোবো। এটা হলো এক্ষণে যে আমি জানি না ত্রিপুরা বা সব জায়গাতেই আমরা দেখছি ইয়ং জেনারেশনটা এখন চাইছে যে মানি ইজ মানি। মানে এর বিকল্প যে নিজের জীবনকে দেওয়া, ইনভেস্ট করা যেটা আপনারা করেছেন বা আমরা করেছি। যে এই অধ্যায়টা কেন শুরু হয়েছে বা এটা থেকে উত্তরণ কিভাবে রয়েছে? দেখেন এটার উত্তরণের রাস্তাটা যারা আমরা পার করে এসেছি তাদেরই দেখিয়ে দিতে লাগবে বাচ্চাদেরকে। বাচ্চারা দেখেন এই কোভিড মহামারীতে উই বিকেম ডিপেন্ডেন্ট অন মোবাইল অ্যান্ড ইন্টারনেট এবং ডিজিটাল যে প্ল্যাটফর্মসগুলো আছে এগুলোতে বাচ্চারা এডিক্টেড হয়ে যাচ্ছে। এবং ১৪ বছরের নিচের বাচ্চারা যদি ১৪ বছরের নিচের বাচ্চারা যদি ডিজিটাল মোবাইল এবং ওইগুলো প্ল্যাটফর্মে যদি ওরা এডিক্টেড হয়ে যায় তাদেরকে ওই জায়গার থেকে সরিয়ে আনতে হবে। আজকাল স্কুল কলেজে এটা হয়ে গেছে যে মোবাইলে ক্লাস হোমওয়ার্ক আসে। মোবাইলটা একটা মানে ইনভেরিয়েবল পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে। এটার থেকে বেরিয়ে আসার জন্য মা-বাবার গাইডেন্স, টিচারদের গাইডেন্স দরকার। যতটুক মিনিমাম সময় মোবাইল এবং টেলিভিশন সাথে বাচ্চারা কাটায় সেটা দেখা দরকার। আমার মতে ২ থেকে ৩ ঘন্টার বেশি সারাদিনে, পুরো দিনে তার থেকে বেশি মোবাইলের সঙ্গে, টেলিভিশনের সঙ্গে বাচ্চাদের থাকার দরকার না। বাচ্চারা খোলা মাঠে খেলাধুলো করবে এবং ইন্টারপার্সোনাল রিলেশন, বন্ধুত্ব তখনই বুঝবে যখন তাদের সঙ্গে সামনে বসে কথা বলে। এই ফেসবুক ফ্রেন্ড আর হোয়াটসঅ্যাপে চ্যাট করে বন্ধুত্ব হয়ে যাবে, কিন্তু সামনে যখন দেখবে লোকটাকে, সেই সামনের লোকটার সঙ্গে আবেগ নিয়ে বন্ধুত্ব। আমি যখন আমার ক্লাস
ওয়ানের বন্ধু যারা আছে, ক্লাব তৎকালীন বন্ধু হয়েছে তারা 4 বছর 5 বছর, তাদের সঙ্গে আমার এখনো সম্পর্ক আছে। দেখা হলে মনে হয় যে না, মধ্যেখানে যেহেতু 30-40টা বছর পার হয়ে গেছে, সেটা কোনো সময়ই ছিল না। উই স্টার্ট ফ্রম দেয়ার। 87 এ হয়তো ছেড়ে এসেছি, কিংবা 89 এ ছেড়ে এসেছি, কিংবা মেডিকেল কলেজে ছেড়ে এসেছি। আজকে যদি তার সঙ্গে আমার দেখা হয়, আমরা ওই জায়গা থেকে আমরা স্টার্ট করতে পারি। কিন্তু এই প্রজন্মের বাচ্চারা যারা টেলিভিশন, মোবাইল এগুলোতে এডিক্টেড হয়েছে, তারা সেই কানেক্টগুলো পাবে না। তো এদিকে একটু আমাদের নজর রাখা দরকার এবং গার্জিয়ানরাই সেটা বোঝাতে পারবে। ইয়ং জেনারেশনের জন্য আরেকটি প্রশ্ন করি। এই এই সময়টা তাই বলছে সব জায়গাতেই যে খুব নেশাযুক্ত হচ্ছে এবং এই যে এটা আমি বলছি না যে গ্রাস লেভেলে হচ্ছে, উচ্চ লেভেলে হচ্ছে সেটা। তা এইটার উত্তরণটা কোথায় বা কেন ইয়ং জেনারেশন এসবের ভিতরে ঝুঁকছে কেন? দেখেন, অনেকটা সামাজিক পরিস্থিতির জন্য হচ্ছে। আজকে মা-বাবা দুইজনই কাজ করছে। বাচ্চারা যে সময়ে যেটা বাচ্চাদেরকে দেওয়া দরকার সেটা দিতে পারছে না অনেক পরিবারের মা-বাবারা। ডাবল ইনকাম করছে, ছেলেমেয়ের সংখ্যা বাড়িতে কমে গেছে। আমি আগের প্রজন্মের দিকে তাকাই, প্রত্যেক বাড়িতেই 7 জন, 8 জন, 10 জন করে বাচ্চা ছিল। আজকের দিনে ফ্যামিলিজ হ্যাভ বিকাম নিউক্লিয়ার, মানে একটা বাচ্চা কি দুটো বাচ্চা। আর এই একটা বাচ্চা দুটো বাচ্চাকে আমরা বড় করতে আজকে মা-বাবারা হিমশিম খাচ্ছে। কারণ দুইজনই চাকরি করছে, 9 to 5 জব আছে। বাচ্চার স্কুল ১টার সময় শেষ হয়ে যাচ্ছে, সে বাড়ি আসছে। সেই ১টা ২টোর থেকে ৪টা ৫টা অবধি সে কোনো গার্জিয়ানলেস থাকছে, কিংবা বাড়িতে যে আছে তার আন্ডারে থাকছে। হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং এটা বলার জন্য তাকে কেউ লোক নেই। এটার মধ্যে থেকে আমাদের উত্তরণের রাস্তাটা হচ্ছে মা-বাবাকে সময় দিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড, ড্রাগস আর ব্যাড, এটাকে বোঝানোর জন্য মা আর বাবার কথাই বাচ্চারা শুনবে। আর একটা ইমপ্রেশনেবল এইজ আছে, সেই ইমপ্রেশনেবল এইজের মধ্যে এই কথাগুলো বাচ্চাদের মাথায় ঢোকাতে লাগবে। না হলে সেই ইমপ্রেশনেবল এইজটা যদি ক্রস করে যায়, তার যদি ওপিনিয়ন একটা ফর্ম হয়ে যায়, তারপরে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। মানে এই আপনার কথা থেকে উঠে আসছে যে মা-বাবার ভূমিকাটাই বেশি। পরিবার থেকে সেটা তৈরি হতে হবে, তাহলেই আমাদের এই উত্তরণটা আমরা একটা ছোট্ট বিরতি নেব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আমাদের সঙ্গে রয়েছে ত্রিপুরার প্রভারী ডক্টর রাজদীপ রয়। এতক্ষণ আমরা ওনার জীবন সম্পর্কে শুনেছি, ছোটবেলা থেকে বেড়ে ওঠা। তারই সঙ্গে আমরা ছোট্ট ছোট্ট মেসেজ কিন্তু আমরা পেয়েছি। আমরা জীবনকে কিভাবে দেখব, আমরা কিভাবে তৈরি হব, আমরা নিজেকে সাজাতে হবে, সেই জিনিসগুলি আমরা শুনলাম। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বিরতির পর ফিরে আসলাম। আমাদের স্টুডিওতে রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রয়। আসলে আমি প্রভারী শব্দটা আমি শুরু থেকেই বলছিলাম, ওনার ত্রিপুরার পরিচয় এটা এবং শিলচরের পরিচয় একজন ডাক্তার। তো দুটো মিলিয়ে আমাদের আজকের জীবনের গল্পকথা। প্রথম অধ্যায়ে আমরা শুনলাম ওনার ডাক্তারের জীবনটা, তার সঙ্গে একটু রয়েছে আমি ওনার সম্পর্কে যতটা জেনেছি একটু আমরা জেনে নেব আবারও, কিন্তু আমি পুরোপুরি তারপর আমরা জানবো যে উনি এই জগতে একজন ডাক্তার কি করে হয়ে গেলেন একজন রাজনীতিবিদ। তো দাদা আবারও স্বাগত। তো
আমি একটা জিনিস আরেকটু জানবো আপনার ডাক্তার জগতে। এই যে শিলচরে আমি শুনেছি আপনার খুব নাম রয়েছে। সে আমি মানে একদিনের জন্য ভিজিট করলাম। কিন্তু আমি রিক্শাওয়ালা কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। যেহেতু আপনার সঙ্গে আমার একটা পরিচয় হয়েছে যে মানুষটি কেম আমি জিজ্ঞেস করলাম অনেককে যে এজ এ ডাক্তার কেমন? এজ এ এমপি কেন? তো সেখানে উঠে এসছে যে উনি বিনা পয়সায় রোগী দেখে। হ্যাঁ, সেটা উঠে এসছে। এমপি হওয়ার আগে ৳১০০ করে ভিজিট নিত। আমি যেটা শুনেছি, তো সেটার উপরে কথা বলছি। আমার শোনা কথা সবকটাই। তো আমি কিছু এরকম স্টেশনে কথা বলেছি। অ্যা একটু সময় পেয়েছি স্টেশনের মানুষদের। আমার যেটা এখন স্বভাব যে কেউ সম্পর্কে যদি জানতে হয় একটু নিচু লেভেলের ওরা সঠিক বলবে। আপনার আশেপাশের মানুষ তো আপনার গুণ গাইবে। তো আমি দেখলাম যে আপনি একজন মানুষ হিসেবে অত্যন্ত জনপ্রিয় শিলচরে। এই যে মেডিকেল একটা পরিবেশ আপনি তৈরি করেছেন, এটা মনোভাব বা একজন ডাক্তার নিজেকে এভাবে তুলে ধরা, এই মনোযোগটা আপনার কিভাবে আসলো? দেখুন আমার পরিবারে ঠাকুরদা উকিল ছিলেন। ঠাকুরদার শ্বশুরমশাই উকিল ছিলেন। আমাদের বাড়িতে উকালতির একটা পরিবেশ আছে। আমার ভাই হচ্ছে 4th জেনারেশন উকিল। তো উকালতির সঙ্গে, সঙ্গে আমার বাড়ির যারা উকালতি করেছে কিংবা অন্যান্য কাকা জ্যাঠারা আছে, নিজের জীবনে চাকরি-টাকরি করেছেন। কিন্তু তারা সবসময়ই মানে সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল। মানুষকে ভালোবাসা। মানুষের জন্য কাজ করার যে প্রবণতা, এটা আমি ছোটবেলা থেকে শুধু বাবাকে দেখেছি এরকম না। আমার জেঠামশাইদেরকে দেখেছি, আমার মামাদেরকে দেখেছি, পিসিকে দেখেছি, মাসিদেরকে দেখেছি। সব একটা ওই লোকের জন্য কাজ করার একটা প্রবণতা আছে। কোনো না কোনো অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলেন। ঠাকুরদা পাবলিক লাইফে ছিলেন। সিলেটে উনি কমিশনার ছিলেন প্রায় 18-22 বছর উনি কমিশনার ছিলেন। তার মধ্যে 18 বছর উনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন সিলেট মিউনিসিপ্যালিটিতে। বাবা আমার জন্মের আগে শিলচর মিউনিসিপ্যালিটিতে উনি মানে মেম্বার ছিলেন, মিউনিসিপাল বোর্ড ইলেকশন জিতে মেম্বার পেয়েছে। তো এই যে পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি, সেই পরিবেশটা আমার কাছে দুটা লাইফের ব্যালেন্স করাটা আমি সবাইকে দেখেছি। তো আমার কাছে যে আমি ডাক্তারি করব এবং সঙ্গে, সঙ্গে সমাজসেবা রাজনীতির মাধ্যমে করব, এটা আমার মনের মধ্যে স্পষ্ট ছিল এবং ছোট্টবেলা থেকে এটা ছিল। মানে বলা যায় যে পরিবেশ এবং ব্লাড দুটোই কাজ করেছে। ব্লাড হ্যাঁ, বলতে পারেন ফর ডিসকাশন সেক এটা আসবেই ডিসকাশনে। কিন্তু আমি দেখেছি পারিপার্শ্বিক সার্কামস্টেন্সিয়াল যে জিনিসগুলো দেখেছি, এইগুলো আমার উপরে এফেক্টটা বেশি করেছে। জেনেটিক কিংবা ব্লাড কতটা এফেক্ট করেছে এটা বলা আমি তো বলতে পারবো না, এটা রিসার্চারদের সাবজেক্ট, তারা বলতে পারবে। খুব সুন্দর অ্যান্সার। আমি মানে যেটা দেখেছি যে আমার পারিপার্শ্বিক যে সার্কামস্টেন্সিয়াল যে জিনিস ছিল, আমার বাবাকে ব্যালেন্স করতে দেখেছি। রাজনীতি এবং উনার প্রফেশনকে ব্যালেন্স করতে দেখেছি। তো ওইটা আমার ইনফ্লুয়েন্সটা একটু বেশি। আমাদের এডুকেশন কিন্তু এটাই বলে যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদেরকে তৈরি করে। আপনার পরিবেশটা বরাবরই ভালো ছিল। সেটা আপনার একটা প্লাস পয়েন্ট, আপনার পরিবারের একটা প্লাস পয়েন্ট। আর মানসিকভাবে মানে অনেকে তো পরিবার থেকে ভালো হয়েও একটা সময় যখন পাওয়ার, অর্থ সব থাকে তখন অর্থের পেছনে ছুটে। হ্যাঁ, কিন্তু আপনি সেটা করেননি। সেটা এখন অব্দি করিনি, জানি না ভবিষ্যতে কি হবে না হবে। আমি যতটা জানতে পারলাম মানে যে ড্রাইভার ছিল আমার সঙ্গে সেও আমাকে ইনফরমেশন দিল যে উনি এভাবে মানব সেবা করে। আমি এই কথা থেকে একটি কথা বলবো, আমরা ডাক্তার কেন হই? মানুষকে সেবা করার জন্য। এইটা উনার মধ্যে অনেক রয়েছে, অনেক জনপ্রিয়তা রয়েছে। এইজন্য হয়তো বিটিভি ত্রিপুরা আপনাকে ভালোবেসে গিয়েছে। তো আমরা এবার সরাসরি যাব ওনার সঙ্গে। এই যে আপনি রাজনীতি জগতে প্রবেশ করলেন এবং বিজেপি সমর্থিত হলেন, কখন বা কিভাবে বা কত বয়স থেকে আপনি রাজনীতিতে যোগ দিয়েছেন? আমার বাবা জনসংঘের আমল থেকে বিজেপির জন্মের প্রায় অনেক বছর আগে, উনিও ছাত্র আন্দোলনে 60-এর দশকে যখন আন্দোলন চলছিল ব্রহ্মপুত্র উপত্যকায়, উনি ছাত্রদের আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে বঙ্গবাসী সমাজকে প্রোটেকশন দেওয়া তখনকার সময় এগুলোতে জড়িত ছিলেন এবং উনি ন্যাশনালিস্টিক আইডিয়াতে উদ্বুদ্ধ হয়ে জনসংঘ থেকেই মানে আমল থেকে উনি রাজনীতি করে এসছেন। এবং আমার বাড়িতে রাইট উইং পলিটিক্সের একটা বিশেষ একটা স্থান ছিল। বাবাকে দেখেছি পরবর্তীকালে উনি বিজেপির এমএলএ হয়েছেন দুবার। বাবাও এমএলএ হয়েছিল, বাবা 2 বার এমএলএ ছিলেন।
বাবা 2 বার এমএলএ ছিলেন আর আসামের বিজেপি লেজিসলেটিভ পার্টির লিডার ছিলেন এবং তৎকালীন বিজেপির তাহলে আপনারা সরাসরি আরএসএস এর সঙ্গে যুক্ত ছিল। যুক্ত ছিলেন। আমি স্বয়ংসেবক ছিলাম। আমি 70-এর দশকে ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আমি শাখাতে যেতাম এবং আরএসএস এর ধাপে ধাপে যে 4টা ধাপের ট্রেনিং আছে, পার্ট 1 আইটিসি, তারপরে ওটিসি 1, 2, 3, আমি নিচের 2টা ধাপ আমি প্রায় 87 ইংরেজির আগেই আমি এগুলো শেষ করেছি। তো যাই হোক, স্কুল লাইফে থাকা অবস্থায় ছোট ছোট স্কুলে যেহেতু রাজনীতি, কলেজে রাজনীতি, মেডিকেল কলেজে আমি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট। তো রাজনীতির দিকে আমার শখ ছিল, আমার পরিবারের সবাই জানতো এবং আমি রাজনীতি যতটুকু স্টুডেন্ট আন্দোলন করতে লাগে ওগুলো আমি করেছি। মধ্যেখানে আমার ক্যারিয়ার বানানোর জন্য প্রায় 7-8 বছর থেকে 10 বছর আমি এটা দূরে ছিলাম এবং যেহেতু বাবা সেই সময়ে এমএলএ ছিলেন, আমরা উনার কাজে গিয়ে কোনোদিন ইন্টারফেয়ার করতাম না। আমার বাবা 96 থেকে 2006 অবধি এমএলএ ছিলেন এবং হ্যাঁ, আর আমরা সেই সময় আমরা 3 ভাই কোনোদিন উনার কাছে গিয়ে কোনো ইন্টারফেয়ার, কোনো কারোর চাকরির রিকমেন্ডেশন, কন্ট্রাক্টরের রিকমেন্ডেশন, পার্টির কোনো পোস্টের রিকমেন্ডেশন, এইগুলোতে আমরা কোনোদিন ইন্টারফেয়ার করিনি। আর আমার বাবা স্বর্গীয় বিমলাংশু রায় কোনোদিন সেটাতে এনকারেজও করেনি। 2009-এর পরে পরিস্থিতি পাল্টে গেছে। উনার যে পাওয়ারটা ছিল, এটা কি আপনারা খুব পাওয়ার বোধ করতেন? মানে এরিয়াতে আমার মাঝে বেশি বেশি এখন এটা বুঝতাম। এখন যে আর যা দেখা যায় যে অনেক এমএলএ ছেলেরা বা মন্ত্রীরা ওরা মনে হয় যে ছেলেগুলি মেয়েগুলি মন্ত্রী হয়ে গেছে, বিষয়টা কি এটা ছিল আপনার? আমরা তো মানে 96 থেকে 2006 আমরা বাড়ির বাইরেই ছিলাম। 3 ভাই। আমার মেজো ভাই 1992-তে বাড়ি ছেড়েছে, প্রশ্নই ওঠে না। না, আর আমার ছোট ভাই 1999-এ বাড়ি ছেড়েছে, বিএসসি পাস করে ল পড়েছে দিল্লিতে গিয়ে। বাবার সঙ্গে সেরকম আসা যাওয়া হতো, ছুটিতে আসা যাওয়া হতো, দেখা হতো। আমি 96 থেকে 99 অবধি আমি শিলচরে ছিলাম, কিন্তু বাবার এগুলোতে খুব বেশি ইন্টারফেয়ার করতাম না, কারণ আমার একটা ইমার্জেন্সি ডিউটি থাকতো, আমি হসপিটাল নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে আমি 2009-এর পরে যখন বাবা মারা যাওয়ার পরে যখন আমি আস্তে আস্তে শিলচরে শিফট করি, তো আমার নিজের থেকেই লাগছিল যে একটা পাবলিক লাইফে যাওয়া উচিত। বাবার একটা সংস্থা ছিল শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম, সেই মানে একটা প্রতিষ্ঠান, এনজিও বেসড প্রতিষ্ঠান, 1931 ইংরেজিতে ব্রিটিশের সময় স্থাপন করা এবং সেই সংস্থা বাবা 1992 থেকে 2009 অবধি প্রেসিডেন্ট হিসাবে এটাকে চালিয়েছে। এটা এখন একটা 90 বেডেড মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল আজকের দিনে। বাবা যখন ছেড়ে গেছেন তখন প্রায় 60 বেডেড মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল। যে হসপিটালে আমি গেলাম এটা না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা দেখেছেন সেটা, হ্যাঁ, ওটা হচ্ছে এখন আজকের দিনে 90 বেডেড মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। বাবা মারা যাওয়ার পরে 2012-তে আমরা এটাকে নার্সিং স্কুলও স্টার্ট করেছি। তো এখন এটা ফুল ফ্লেজেড একটা হসপিটাল আছে, এই হসপিটাল আমি ব্যবস্থা করছি। আর আরেকটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি কোম্পানি বানিয়ে একটা 300 বেডেড হসপিটাল আমি জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নামে চালু করেছি। কিন্তু যখন রাজনীতির প্রশ্নটা আপনি করেছেন, ওই 2009-এর পরে আমি আস্তে আস্তে রাজনীতিতে পাবলিকলি আমি কাজ করা আরম্ভ করি। 2011-তে আমি অ্যাসেম্বলি ইলেকশন লড়ি আসামে এবং আমি ইলেকশন হারি। তখন একদম নতুন ছিলাম। ইলেকশন হারার পরেই আমাকে দল দায়িত্ব দেওয়া আরম্ভ করলো। আমাকে প্রথম 2012-তে স্পোক্সম্যান বানানো, আসাম বিজেপির স্পোক্সম্যান। 2014-তে আমি আসাম বিজেপির জেনারেল সেক্রেটারি হই 2014 থেকে 17, এবং সেই সময় বিভিন্ন দায়িত্ব ইনক্লুডিং মানে ইলেকশন করানোর দায়িত্ব, কিংবা স্টেটের জেনারেল সেক্রেটারি হলে যা হয় পুরো আসাম ঘুরে বেড়াতাম, কাজ করতাম পার্টির জন্য। পার্টি আমাকে 2019-এ আবার টিকিট দিল এমপি খেলার জন্য। এমপি ইলেকশন জিতলাম, যার সঙ্গে আমি আগে ইলেকশনে হেরেছিলাম 2011-তে। আমি তার বিরুদ্ধেই এমপি ইলেকশন জিতলাম উনার বিরুদ্ধে 2019-এ। 5 বছর যতটুকু পারি আমি আমার দায়িত্ব নিয়ে, মানে যাতে বদনাম না হয় এমপির, সেরকম করে কাজ করে 2024 অবধি আমি কাজ করেছি। এবং 24-এ যখন ইলেকশন হয়, আমার সিটটা যেহেতু ডিলিমিটেশন হয় এবং এই সিটটা রিজার্ভড হয়ে যায়, তো আমি আর 2024-এ ইলেকশন লড়তে পারিনি। এবং দল কেন্দ্র থেকে তখন দল আমাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া আরম্ভ করলো। তো আমি এই দায়িত্ব নিয়ে কাজ করছি। আর বিগত আজকে 3 মাস ত্রিপুরা রাজ্যেরও প্রভারী দিয়ে দিয়েছে। কিন্তু এই হচ্ছে আমার ডাক্তারির থেকে হঠাৎ করে রাজনীতির প্রাঙ্গণে আসা। ত্রিপুরা অবস্থা কি বুঝতে পারছে এই মুহূর্তে? ত্রিপুরা বিজেপি পার্টি বা বিজেপি অবস্থাটা আপনি কি দেখছে? দেখুন, ত্রিপুরাতে একটা ছোট রাজ্য যেটা
ব্রিটিশদের অধীনে ঠিক সেইভাবে কোনোদিন আসেনি। পরবর্তীকালে ত্রিপুরা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে ছোট একটা রাজ্য, যার মধ্যে বাঙালি অধ্যুষিত লোক এবং এই অঞ্চলের ট্রাইবেল লোকরাও আছে, ত্রিপুরা, দেববর্মা, রিয়াং, জামাতিয়া থেকে আরম্ভ করে চাকমা, সবাই মিলে একটা সুন্দর রাজ্য, একটা অসমতল আছে। এটার মধ্যে খনিজ সম্পদ থেকে আরম্ভ করে ফরেস্ট রিসোর্সেস অনেক আছে। সরকার ঠিক যেভাবে ডেভেলপ করার একটা মানে থাকে আর কি, চিন্তাধারা থাকে, সেটাতে ঠিক সেইভাবে হয়নি। আর এটাতে দেখতে গেলে দেখেন একটা বিশাল বড় রাজনৈতিক কসমবোধক চিহ্ন আসে যে উত্তর পূর্ব ভারতের ঠিক যেভাবে ডেভেলপমেন্ট হওয়া দরকার ছিল, আজকে 70-75 বছর হয়েছে দেশ স্বাধীনতা হওয়া, আমি মনে করি সেটা ঠিকভাবে হয়নি। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, ত্রিপুরাতে 2018-তে অনেক বছরের কমিউনিস্ট সরকারকে সরিয়ে এসেছে। মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা বিজেপি থেকে এবং ত্রিপুরা রাজ্য সরকার থেকে অনেক বেশি। এবং আমি আশা করি যা জিনিস 70 বছরে হয়নি তাটা চট করে হয়ে যাবে 7 বছরে, সেটা হবে না। এটা আমরা যদি আশা করি আমরা করে নিতে পারবো, তাহলে উই আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এটাকে করতে মানুষের চিন্তাধারা, মানুষের স্বভাব, মানুষের আচরণ, এটাকে পরিবর্তন করতে একটা কি দুটা প্রজন্ম লাগবে। এটা মিনিমাম হলেও 15 থেকে 20-20 বছর লাগবে। একটা পরিবর্তন, এই ধরুন একটা আমাদের প্রধানমন্ত্রী করেছেন স্বচ্ছতা অভিযান। আমরা আগে কি করতাম, যখনই কিছু খেতাম প্লাস্টিক থেকে আরম্ভ করে চিপসের প্যাকেট থেকে আরম্ভ করে জলের বোতল যে কোনো জায়গায় ফেলে। আজকের দিনে রাস্তাতে সেই জিনিসটা যদি আমি ফেলিও, আমার মেয়ে না হলে আমার ছেলে আমাকে পয়েন্ট আউট করবে যে পাপা তুমি এটা করবে না, বাবা তুমি এটাকে এখানে ফেলবে না, ডাস্টবিন আছে। এই যে পরিবর্তনটা হয়েছে, স্বচ্ছতা নিয়ে যে পরিবর্তনটা হয়েছে, এটা একটা জেনারেশনের জন্য হয়েছে। আর এত বড় চেঞ্জ হওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমার একটা কথা বলে আপনি প্রশ্নটা করেছেন বলে আমার বলার ইচ্ছা হচ্ছে, ত্রিপুরা রাজ্যে এখন যে সরকার চলছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এটার দিকে সচেষ্ট আছে এবং আমরা সবসময় এগুলো নিয়ে ডিসকাস করি। আমি আশা করি ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচারাল যে চেঞ্জেস আজকে হচ্ছে, রাস্তাঘাট হয়ে গেছে, ট্যুরিজমের জন্য ডেভেলপ করছে, আমাদের ত্রিপুরেশ্বরী মা যে এলাকাটা আছে, যেটা কামাখ্যা বাইরের থেকে লোক আসে, আমরা এরকমভাবে সব ন্যাচারাল বিউটিস, পুরনো ঐতিহ্য, আমাদের রিলিজিয়াস দর্শনের যে সাইটগুলো, এগুলোকে ডেভেলপ করে আমরা ত্রিপুরাকে ভারতবর্ষের মধ্যে একটা খুব সুন্দর রাজ্য হিসাবে গঠন করতে পারবো বলে আমি বিশ্বাস। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনাদের যে মেয়েদের, নারীদের যে যোগ্য জায়গা এবং যোগ্যতা, সেই জায়গাটা বিবেচনা কিভাবে হচ্ছে? যে এই যে প্রধানমন্ত্রীর একটা স্লোগানই রয়েছে মেয়েদেরকে সামনে রাখা এবং যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদেরকে বের করা, এই জায়গা থেকে কি ত্রিপুরাতে কাজ হচ্ছে ভালোভাবে? দেখেন, ভারতবর্ষের 48.5% পপুলেশন আজকের দিনে মহিলা। আমাদের যদি ধরে নিলাম 140 কোটি, তার মানে প্রায় 70 কোটি মহিলা ভারতবর্ষে আছে। 70 কোটি মহিলাদেরকে আমরা পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন এতদিনে দিতে পারিনি। 70 কোটি মহিলাকে আমরা ঠিকভাবে লিটারেট বানাতে পারিনি। 70 কোটি মহিলাকে আমরা ঘরের 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি এত বছর। তাদেরকে ভালো একটা রান্নার কোথাও যদি আমি ভাবি, তাদেরকে গ্যাস সিলিন্ডার দিতে, স্মোকলেস কিচেন দিতে আমরা সক্ষম হইনি এত বছর, যত সময় না নরেন্দ্র মোদী এটার দিকে চিন্তা করেছে। আমরা আশা করছি এই সুকন্যা সমৃদ্ধির কথা বলছে নরেন্দ্র মোদী, আগে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াশোনার দিকে ফ্রিতে যাতে ড্রপ আউট না হয় তাদের জন্য যেরকম জিনিসগুলো করা, আগে যেগুলো সাবজেক্ট পাবলিকলি কথা বলা যেত না, যেরকম আমি বলছি আজকে টয়লেট সম্বন্ধে কথা বলা যেত না পাবলিকলি, আজকে স্যানিটারি প্যাড, উইমেন্স হাইজিন সম্বন্ধে কথা বলা যেত না, আজকের দিনে এইগুলো যে গ্লাসের যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো ভেঙেছে। এবং আমরা ঘরে বসে পারিবারিকভাবে ছেলে মেয়ে বাবা আমরা মিলে এইগুলো কথা বলতে পারছি। আমি মনে করি যে ইট ইজ এ বিগ ডেভেলপমেন্ট, একটা পজিটিভ স্টেপ। মেয়েদেরকে স্কুলে পাঠানো হচ্ছে, তাদেরকে প্রোৎসাহন দেওয়া হচ্ছে, ফান্ডিং দেওয়া হচ্ছে, তাদেরকে টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের স্কুগিতে দেওয়া, তারপরে তাদেরকে সাইকেল দেওয়া, এইরকম একটা যে জায়গাগুলো আছে। হ্যাঁ, আমি আগেও বলেছি যে 70 বছরে যা হয়নি তা আপনি এক্সপেক্ট করবেন না 7 বছরে হয়ে যাবে, সময় লাগবে, আমরা সময় অপেক্ষা করি, বাট উই শুড পুট দ্য রাইট স্টেপ ফরওয়ার্ড। আপনি ত্রিপুরার প্রভারী, কিন্তু
সেই জায়গা থেকে আমি আবারও কেন মেয়েদের কথা বলছি, যেহেতু দেখুন টেলিভিশনটা আমি চালাচ্ছি আজ জানুয়ারিতে আমরা 25 অ্যানিভার্সারি করব। তো সেই জায়গা থেকে একটি আওয়াজ আছে, আমি বলছি না সত্য আমার কথা কোথাও মিথ্যা হতে পারে, মিথ্যে কথা হতে পারে, মানে কান শোনা কথা। আমরা অনেক সময় কি করি, কান শোনা কথাকে প্রাধান্য দিই। তো সেই জায়গা থেকে বলছি যে একটা কথা আছে যে 18তে যে জোয়ারে এসছে বিজেপি, এটা জোয়ার বলা যায় কিন্তু, মানে আমরা সকলে জানি আসছে বিজেপি আসছে, মানে গোটা রাজ্য ত্রিপুরা রাজ্য, এখানে বলতে পারেন যে কংগ্রেস সিপিএম সববার ভোটই বিজেপির মধ্যে পড়েছে। চলো পাল্টাই। এই যে পাল্টানোর পর যে একটা 5 বছর আরেকটি প্রায় 3.5 বছর চলে যাচ্ছে, তো সেখানে একটা আওয়াজ চলে আসছে যে কোথাও যারা যোগ্য, যাদের কোয়ালিটি এবং যোগ্যতা রয়েছে, আমি পার্টির কথা বলছি কিন্তু সরাসরি, যেহেতু আমাদের এই সেকেন্ড পার্টটা পার্টির নিয়েই কথা হচ্ছে, আপনি ত্রিপুরা প্রভারী, তো সেই যোগ্য জায়গাগুলিতে মেয়েদেরকে স্থান দেওয়া না, মেয়েরা স্থান পেয়েছে, কিন্তু সেই যোগ্যতাপূর্ণ মেয়েদেরকে সামনে আনা হয়নি। বা ছেলেদের কথাও বলছি, যারা ধরেন অনেক যোগ্য, যারা ধরুন মানুষের কাছে থাকে, কান কথা কিন্তু বারবার বলছি আমি কোনো ধরনের প্রমাণ নেই হিসেবে, হ্যাঁ প্রমাণ ছাড়া কথা বলছি, যে এগুলি অনেক সময় ধরুন আমাদের কাছে আসে, আমাদের মেসেজ আসে বা আমাদের কাছে শেয়ার করে। তো এই জায়গাগুলি কি আপনি সত্য বলবেন না আপনি দেখছেন? আপনি তো বেশি দিন হয়নি প্রভারী হয়েছেন, না, আমি 4-5 মাস হয়েছে। প্রশ্নের যে স্পিরিটটা আছে সেটা আমি বুঝতে পেরেছি। দেখেন, যে কথাটা আমি বলেছি যে আমাদের দেশের আধা লোক মহিলা, আমরা পলিটিক্যালি তাদেরকে রিপ্রেজেন্টেশন দিতে পারি, এবং জায়গায় জায়গায় যেখানে যোগ্য মহিলাদেরকে আমরা বসাতে সক্ষম হইনি, আমি বলবো এটা আরম্ভ হয়েছে। আমার যে একটা ধারণা, সেদিন 29 সেপ্টেম্বর 2023-এ যখন পার্লামেন্টে মহিলা আরক্ষণ সম্বন্ধে বিল পার্লামেন্টে পাস হয়, তখন থেকে একটা টার্গেট ফিক্স হয়েছে যে 2029-এ ভারতবর্ষের পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে 1/3 মহিলা হবে, এটা কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বিল পাস হয়ে গেছে। ঠিক সেইভাবে ত্রিপুরার অ্যাসেম্বলির সংখ্যাও 1/3 মহিলা হতে হবে 2029-এ। ভারতবর্ষের পার্লামেন্ট তো হবে। তো ত্রিপুরা রাজ্যে আমরা এইবার দেখেন যেহেতু আপনি সাংগঠনিক প্রভারীকে জিজ্ঞেস করছেন, আমরা এখন আমাদের সাংগঠনিক পর্ব চলছে। এই সাংগঠনিক পর্বে আমরা জায়গায় জায়গায় আমাদের নতুন দায়িত্বে লোক আসবে, এবং সেই দায়িত্বগুলোতে আমরা চোখ রাখছি যে মহিলাদেরকে আমরা এডিকুয়েটলি তাদেরকে আমি শুধু মহিলা বলিনি কিন্তু, না আমি বুঝে নিচ্ছি এটা যোগ্য মহিলা, হ্যাঁ যোগ্য মহিলা বা যোগ্য পুরুষ। না আপনার কথাটা আমি বুঝে গেছি, আপনার কথার এসেন্স এবং স্পিরিটটা আমি ধরে নিয়েছি। আগে তো আবার মহিলা বের করতে হবে, আমরা মহিলাদেরকে এত বছর বের করে আনতে পারিনি, দ্যাট হ্যাজ বিন আওয়ার ফল্ট। তাও আমি এটাকে এত বড় করে না দেখে নিশ্চয়ই আমরা মহিলাদেরকে আনবো তখন আমরা যোগ্য মহিলাদেরকেই জায়গায় মতন বসাতে পারবো। হ্যাঁ, প্রথমে হয়তো একটু অসুবিধা হবে, রেজিস্ট্যান্স হবে, হয়তো যোগ্যর জায়গায় অযোগ্য মহিলা পেতে পারি, কিন্তু মহিলা পাবো। তারপরে হয়তো যোগ্যতার দিকে খেয়াল করব। একদিনে তো আর মানে সামাজিক ব্যবস্থাকে চট করে চেঞ্জ করা যাবে না। তবে আমি আশা করেছি আপনি যে কনসার্নটা রেইজ করেছেন, ইট ইজ এ ভ্যালিড কনসার্ন। আমি আপনাকে সাবাস বলবো যে আপনি অ্যাটলিস্ট টেলিভিশনের সম্মুখে এই কথাগুলো বলতে পারছেন। আমরাও আশা করছি যে আগামী দিনে আমরা মহিলা এবং তার উপরে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যোগ্য মহিলাকে যোগ্য স্থানে সম্মান সহকারে আমরা তাদেরকে বসাতে পারবো, এই আশা আমি রাখছি। কি প্রশ্ন করবো, প্রভারী হিসেবেই করছি সবকটা প্রশ্ন। দ্বিতীয় ইলেকশনে আপনি প্রভারী ছিলেন না, কিন্তু প্রথম 18 ইলেকশনের পরবর্তী যে ইলেকশনটা আমাদের বিধানসভায় হলো, সেটা আপনার চিত্রটা তো আপনার কাছে আছে, একটু তো ক্রাইসিস এসেছিল। তা আমরা আগামী যে বিধানসভা আসছে তার আগে প্রস্তুতিটা কি এবং কি ভাবনা আপনি ভাবছেন? দেখেন, রাজনৈতিক প্রস্তুতি তো আমি অবভিয়াসলি টেলিভিশন চ্যানেলে আমি ডিসকাস করব না, কারণ এটা ম্যাটার অফ স্ট্র্যাটেজি হবে। তবে আপনাকে একটা জিনিস আমি বলে রাখি, যে জিনিসগুলো আমাদের গতবার 2023-এর ইলেকশনের আগে 18 থেকে 23, 18 প্রথম ইলেকশন, 23-এ আমাদের দ্বিতীয় ইলেকশন, 18 আর 23-এর মধ্যে যে আমাদের যেগুলো অসুবিধাগুলো হয়েছে, এগুলো আমরা আইডেন্টিফাই করে রেখেছি, যাতে সেই রাস্তায় আমাদের আবার পড়তে না হয়, সেই রাস্তায় যাতে আবার আমাদের হাঁটতে না হয়, এটার জন্য আমরা চৌকন্ন আছি। সংগঠনকে প্রাথমিকতা দিয়ে আমরা সংগঠন পর্ব আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ করতে পারবো বলে আমার আশা আছে, এবং আপনি নিশ্চয়ই আপনার সঙ্গে আবার আমরা বসবো, কথা বলবো, এবং আপনি নিশ্চয়ই তখন আমাদেরকে ক্রেডিট দেবেন যে না, যে প্রবলেম আগে হয়েছে সেই প্রবলেম যাতে আগামী 2028-এর ইলেকশনের আগে যাতে না হয়,
যাতে সেই দিক থেকে আমরা আমাদের মানে চৌকন্নতাটা রাখি। তাহলে আমি আবারও বলবো আপনাকে, প্রশ্ন নয়, আপনার উত্তরটা আমি একটু বিশ্লেষণ করছি যে একজন প্রভারী হিসেবে আপনি আশা করছেন যে 18তে যে জোয়ারটা এসেছিল সেই জোয়ারে আবারও ভাসবে নেক্সট ইলেকশনে, সেই পরিকাঠামো তৈরি হবে এবং মানুষের মধ্যে সেই বিশ্বাস, আস্থা, ভালোবাসা তৈরি হবে রাজনীতির ক্ষেত্রে। কিন্তু এবং সেটা ডেভেলপমেন্টের বেসিসে প্রো ইনকামবেন্ট ভোটে ভারতীয় জনতা পার্টি আবার সরকার বানাবে 2028। আমরাও আশা করছি একজন, আমরা সকলেই মিডিয়া ব্যক্তিত্ব, আশা করছি যেহেতু একজন শিক্ষিত মানুষ, তার পরিচয় এবং তার চারিপাশ যেহেতু প্রভাব রয়েছে সমাজ সেবার ক্ষেত্রে, আমি সমাজ সেবককে বেশি সম্মান জানাই, মানুষকে সেবা করে যে তাকে সম্মান জানাই। আমরা আশা করব ত্রিপুরার মধ্যেও আমাদের সেই আবহাওয়াটা বইবে আপনার যে চিন্তাধারাটা, সেটা আশা করছি। আচ্ছা, আপনাকে আরেকটু জিজ্ঞেস করছি, এই যে আমাদের একটা বিরাট ইয়ং জেনারেশন, বিজেপি বলতে কিন্তু অজ্ঞা, হ্যাঁ, ইয়ং জেনারেশনের কথা বল, এই যে তাদের চিন্তাধারা বিজেপি জিন্দাবাদ, বিজেপি আসছে, মূলত কিন্তু প্রধানমন্ত্রীর একটা ভাইব্রেশন আছে, আমরা সকলেই প্রধানমন্ত্রীর একটু প্রেমে আছি, সেটা আমাদের মধ্যে সকলেই ইয়ং জেনারেশনের মধ্যে আছে। এই যে প্রভাবটা, সেটা কতটা জাগ্রত থাকবে এবং এটা নিয়ে এই যে ইয়ং জেনারেশনের তারও তো চাহিদা থাকবে একটা সময় কেরিয়ার এবং তাকে তৈরি কর, সেটা নিয়ে আপনি মানে একদম দেশ নিয়ে কথা বলছি, বিষয়টা কিভাবে দেখেন? আজকের দিনের ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার হয়েছিল গত ইলেকশনে যে ইয়াং জেনারেশন 18 থেকে 35 বছরের ছেলেমেয়েরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি। এই অপপ্রচারের মধ্যে দিয়ে আমরা কিছু মাস চলেছি। আমরা গত সেপ্টেম্বর মাসে যখন মেম্বারশিপ ড্রাইভ আরম্ভ হলো, আমরা প্রথম 9 কোটি মেম্বারশিপ যে পৌঁছেছিলাম, সেই ডাটাকে আমরা বিশ্লেষণ করে দেখেছি প্রায় 5.5 কোটি, 9 কোটির মধ্যে 5.5 কোটি, আমরা প্রায় 60%-এর উপরে মেম্বাররা কিন্তু ওই 18 বছর থেকে 35-এর মধ্যে ছিল এবং তারা স্বেচ্ছায় মিসড কল দিয়ে ভারতীয় জনতা পার্টির মেম্বার হয়েছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সরকারের পলিসিগুলো থেকে। আমরা আশা করছি যে ভারতীয় জনতা পার্টির প্রতি যে ক্রেজ আছে, ক্রেজটা কেন আছে? 1 নম্বর ক্রেজ আছে, দেখেন, সরকার আপনাকে সবসময় চাকরি দিতে পারবে। হার্ডলি ভারতবর্ষে 1% পপুলেশন সরকারি চাকরি করছে। বাকি যারা আছে, যারা চাকরির জন্য, তারা আজকে নিজের কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে এন্টারপ্রেনারশিপ দেখিয়ে কোনো নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে তারা তাদের পরিবারের লালন পালন, অর্থ উপার্জন করছে এবং লালন পালন করছে। এই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আজকে একটা প্রধানমন্ত্রীর একটা কথা সবার মনে লেগেছে, বাচ্চাদের, বিশেষ করে যারা চাকরির জন্য যায়। তারা ভাবে আমি কেন চাকরি খুঁজবো, আমি এমন একটা জিনিস করব যার জন্য আমার পেছনে 5টা লোক দাঁড়াবে, তার 5টা পরিবারের আমি তাকে বেতন দেব এবং তার পরিবারের লালন পালন করব। এই আইডিয়াতে উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের ইয়াং জেনারেশন সামনে এসছে। আমি যেটা আশা করছি, দেখবেন, এটা আরো পরিবর্তন, আরো রিফাইনমেন্ট হবে এবং এই রিফাইনমেন্ট থেকে প্রত্যেক প্রদেশগুলোতে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, 65% অফ আওয়ার পপুলেশন ইজ বিলো দ্য এজ অফ 35। এই যে আমাদের ইয়াং ইন্ডিয়া আছে, এই ইয়াং ইন্ডিয়ার নিব আজকে প্রধানমন্ত্রী উনার পলিসির জন্য আজকে করতে পেরেছে। স্কুল কলেজে সবাই যাচ্ছে, মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের জন্য পড়াশোনার জন্য যাতে ড্রপ আউট না হয়, স্কুলে কি কি ফেসিলিটি দেওয়া দরকার, খাওয়া, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদেরকে পৌষ্টিক আহার দেওয়া, তাদেরকে বইপত্র দেওয়া, তাদেরকে লাইব্রেরি দেওয়া, তাদেরকে ডিজিটালি কানেক্ট করা, তাদের যে পৃথিবীতে কি হচ্ছে সেটা তাদের লাইব্রেরিতে নিয়ে আসা, এইগুলো কাজ আজকে সম্মিলিতভাবে, মানে স্কেল অ্যান্ড স্পিড, এই স্কেল অ্যান্ড স্পিডে আজকে এই ছেলেদেরকে, স্টুডেন্টদেরকে, মেয়েদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং আমি সত্যি করে ভাবি যে এইটা নতুন ভারতবর্ষ গড়তে যে মোদিজি যে চেষ্টা করে যাচ্ছেন এবং মোদিজির সঙ্গে সঙ্গে পুরো যারা চিফ মিনিস্টার রাষ্ট্রে আছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে যারা কাজ করছে, তারা দেখবেন এই ইয়াং জেনারেশনকে দে উইল মেক আস গ্লোবালি দিস থিং, ভারত বিশ্বগুরুর দিকে যাচ্ছে আজকে না হলে কালকে। মানে আপনি পুরোটাই খুব সুন্দরভাবে বললেন। আমরাও আশা করব যে আপনার কথাটাই আমাদের দেশের জন্য, রাজ্যের জন্য সত্যই উঠুক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি।
তা অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছে। শেষ কথা জানবো আপনার কাছ থেকে। ত্রিপুরাকে আপনি রাজ্যপ্রভারী হিসেবে কেমন দেখতে চান? ত্রিপুরাকে প্রভারী হিসাবে আমি ২ টা জায়গায় ভাগ করব। একটা হচ্ছে আমার সংগঠন, আর একটা হচ্ছে সামাজিক ব্যবস্থা। ত্রিপুরাকে সংগঠন হিসাবে আমি ত্রিপুরাকে ভারতীয় জনতা পার্টির যত সংগঠন আছে, যত রাজ্যে ৩০ টা প্রদেশে এখনই আজকের দিনেই প্রায় আমরা ৫ এর ভেতরে চলে এসেছি অনেকগুলো জায়গা। আমি একদম টপ 1, 2, 3 তে সত্যিকারের জন্য আমি এই 1, 2, 3 যেরকম আজকে ভারতীয় জনতা পার্টি বললেই গুজরাট, মধ্যপ্রদেশের কথা বলে। আজকের দিনে উত্তর-পূর্বর দিকে তাকালে আসাম আর ত্রিপুরার কথা বলা। আমি চাইব যে সাংগঠনিক দিক থেকে ত্রিপুরা ভারতবর্ষের ১, ২, ৩ এর মধ্যে চলে আসবে এবং আমার বিশ্বাস এটা হবে। এটা হচ্ছে সাংগঠনিক দিক। সামাজিক এবং রাজ্যিক দিক থেকে আমি যদি ত্রিপুরার দিকে তাকাই, আমি ত্রিপুরাকে একটা সেলফ সাফিসিয়েন্ট জিডিপি যার গ্রোথ হয়, ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়, যে দেশের মানুষ, যে প্রদেশের মানুষ মানে কোনো চিন্তা না করে শান্তিতে যাতে এই অঞ্চলে বসবাস করতে পারে, পিস, ল অ্যান্ড অর্ডার, ফাইন্যান্সেস এবং সামাজিকভাবে তাদের উত্থান হয়, তাদের পরবর্তী ৩ টা প্রজন্মের জন্য চিন্তা করতে হয় না, শুধু পড়াশোনা ছাড়া যাতে জেনে আমার কোথায় ল্যান্ড আছে, আমার বাড়িঘর হয়েছে কিনা না, এগুলো যাতে চিন্তা করতে না হয়, সেরকম একটা সোনার ত্রিপুরা একটা রাজ্য দেখতে পাই, যেটা সেলফ সাফিসিয়েন্ট রাজ্য হিসাবে আমি ত্রিপুরাকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি ত্রিপুরার যে স্বপ্ন আপনি গাঁথলে সেই মালাটা আমরাও নিলাম। আমরা আশা করব যে এই স্বপ্নে আমরা সত্যি পূর্ণতা পাব। আমরা আপনার জীবনের শিক্ষা জগৎ, শিশু সুলভ সবকিছু শুনলাম। কিন্তু একটা দিক একটু বাকি রয়েছে। এটা একটু শুনবো। আমরা শুনে অনুষ্ঠানটা শেষ করব। আপনার শখ আর লাভ কি? আমার শখ রাজনীতিকভাবে দেখেন দায়িত্ব এটা মানুষ হিসেবে বলছি আমি, শখটা কি আপনার? একদম আমরা সবকিছুতেই হয়ে গেছে। আমার সেরকম কোনো শখ নেই। সমাজসেবা করা একটা শখ এবং হ্যাঁ, আমি হসপিটাল বানিয়েছি। হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট করা আমার একটা ব্যাক অফ মাই মাইন্ড সবসময় আছে, সবসময় আছে এবং আমি যে ২ টা হাসপাতাল, একটা তো আপনি এখনো নিয়মিত চেম্বার করেন বলে থাকে। যখনই শিলচর থাকি আমি রোগী দেখি, অপারেশন করি, ছোট, ছোট প্রসিজিয়ার করি, বড় প্রসিজিয়ার করি। আমার বেসিক্যালি হেলথ ইনডেক্সটা যাতে ভালো হয়, এটার দিকে আমার একটা শখ থাকে। আর ব্যক্তিগত জীবনে দেখেন ঘোরাফেরা করা, মিউজিক শোনা, ফটোগ্রাফিতে আগে ইন্টারেস্ট ছিল, এখন সেরকম আর সময় দিতে পারি না। এগুলো হচ্ছে একটা সাইড ইস্যুস। আমার এখন মেইন ফোকাস হয়ে গেছে যে হেলথ কেয়ারটাকে কিভাবে ভালো করতে পারি। কি ভালো লাগে না আপনার? কি ভালো লাগে না? আমার ভালো লাগে সবাই। জেনারেলি আই এনজয় ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি। আড্ডা মারাটা যেমন টিপিক্যাল বাঙালি সুলভ ব্যবহার থাকে। দিনের শেষে বন্ধু-বান্ধবদের দিকে দিয়ে গল্প করা, এগুলো পরিবার যখন থাকে পরিবারের সঙ্গে, মেয়েদের সঙ্গে সময় কাটানো, এগুলো ভালো লাগে। ভালো লাগে না বলাটা মুশকিল। আজকাল এরকম কিছু নেই। সবাই সঙ্গে মিলিয়ে চলতে লাগে। ছোটবেলায় ছিল অনেক কিছু ভালো লাগতো। কিন্তু আজকের দিনে সেরকম আর নেই। সব সয়ে গেছে। সব সয়ে গেছে। আর অ্যাডজাস্ট করাটা একটা মানে সেকেন্ড নেচার হয়ে গেছে। কি খেতে ভালোবাসে? খেতে তো আমি জেনারেলি বাঙালি খাবার খেতে ভালোবাসি। ননভেজ না ভেজ? মাছের মধ্যে ইলিশ। আজকাল একটু মিট থেকে আমরা একটু দূরে সরে আসছি মনে। তো নরমাল ভাবে দেখতে গেলে বাঙালির ডাল ভাত, আলু সিদ্ধ খেতে খারাপ লাগে না। খুব ভালো লাগে। বাস আপনার জীবনের শেষ স্বপ্ন রাজনীতি? আমার জীবনের ১ম স্বপ্ন হচ্ছে ডাক্তারি করে হেলথের স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করা এবং প্যাশন হিসাবে আমি আমার ভেতরের যা আছে ওটাকে আমি রাজনীতিতে ঢেলে দিয়েছি। তবে এটা শেষ স্বপ্ন বলব না। আরো যে স্বপ্ন আরো স্বপ্ন আছে। সময়ে হয়তো বয়স তো বেশি হয়নি। আশা করি ভগবান আমাকে মানে সুযোগ দেবেন কাজ করার। আপনার ২ মেয়ে। ২ মেয়েকে নিয়ে সমাজকে নিয়ে তো ভাবছেন, তারা কথা বললেন। কিন্তু নিজের ঘরটা তো সবার আগে থাকে। তো এই ঘরের যে ২ মেয়েকে নিয়ে কি ভাবছেন? একজন তো ল পড়ছে, ঠিক আছে। আর ২ মেয়েরা মানে খুবই ডিপেন্ডেন্ট মাইন্ডেড। ২ জনই মায়ের মতন চরিত্র পেয়েছে এবং আমি যতটুক দেখছি বড়জন ল করে লর ক্যারিয়ার একটা করবে এবং ও আগের থেকেই কোন রাস্তায় হাঁটবে সেটা ছোটবেলার থেকেই ঠিক করে নিচ্ছে
ছোটজন গান টানের মধ্যে ইন্টারেস্ট ছিল, স্পোর্টসে খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু এখন বলছে ও 11-এ পড়ে, এখন বলছে সাইকোলজি পড়বে। তাদের ভবিষ্যতের দিকে যদি তাকাই তবে আমি এটা ভাবি যে তারা নিজের মন মতন মানে নিজের মন মতন জীবনসাথী চয়ন করতে পারবে এবং ভালো সঠিক সিদ্ধান্ত নেবে এবং সেটেল করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে এই মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের এই টেলিভিশনকে সময় দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা ঋদ্ধ হলাম। আশা করি ত্রিপুরাবাসীও ঋদ্ধ হয়েছে, কারণ আপনার কাছ থেকে অনেক ভালো মেসেজ পেয়েছে যে আগামী দিনগুলি কিভাবে ভাবছেন। ত্রিপুরা নিয়ে অনেকের একটি কল্পনাও রয়েছে, কিভাবে হবে, কি আশা রয়েছে আলো। সব আলোর শিখাগুলি আপনার মধ্যে জ্বলছে। এই শিখার নিচে আমরা সব ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা থাকবো আশা করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে, বিটিভির যারা শ্রোতা আছেন সবাইকে আমার আন্তরিক নমস্কার। মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, এই কামনা রাখি। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে।